সব সত্যিটা জানার পর মৌলির অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে মৌলিকে বাড়ি থেকে বের করে দিল পিনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধ বাণীর হাতটা ধরে বলে, বাণী তুমি ঠিক পারবে, আমি তোমার পাশে আছি, তুমি চিন্তা করো না, তুমি পরীক্ষায় ঠিক উত্তীর্ণ হতে পারবে, দেখবে। মাথা ঠান্ডা করে তারপরে প্রশ্নের জবাব দেবে, বুদ্ধি খাটাবে, বুঝতে পেরেছো? তখন তো বাণী অনিরুদ্ধর কথা শুনে ভীষণ খুশি হয় আর বলে আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাবে সকালবেলা বাণী ঘর ঝাড়ু দেয় আর গান গাইতে থাকে, যা শুনে অনিরুদ্ধ মুগ্ধ হয়ে শুনতে থাকে। তারপর অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী তুমি এত কাজ করছো কেন? তোমাকে না আজকে পরীক্ষা দিতে যেতে হবে, চলো। তখন বাণী বলে এখনো তো সময় হয়নি। তখন অনিরুদ্ধ বলে সময় হয়ে যাবে, এখন তোমাকে কাজ করতে হবে না, চলো, না হলে দেরি হয়ে যাবে। তখন বাণী বলে কি করছেন বলুন তো মিস্টার চ্যাটার্জি, আমি কি মাম্মাম নাকি? আমি কি ছোট বাচ্চা যে আপনি আমাকে এভাবে ধরে নিয়ে যাবেন? তখন অনিরুদ্ধ বলে হ্যাঁ। তারপরে রুমে ব্যাগ গোছাতে যাবে, ঠিক তখনই দেখতে পায় যে তানিয়া বাণীর জন্য ব্যাগ গোছাচ্ছে। তখন অনিরুদ্ধ আর বাণী অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন তানিয়া বলে, না না, মা তো বড় মানুষ, মায়ের জন্য দুটো পেন্সিল দিয়ে দেই। ওইদিকে অনিরুদ্ধ বাণীকে বলে, দেখেছো আমি কি একা ভাবছি নাকি? তুমি প্রিন্সেসের সমান, দেখো প্রিন্সেস নিজেও তোমাকে ওর সমানই ভাবছে। ওইদিকে তানিয়া খুব সুন্দর করে বাণীর ব্যাগ গোছাতে থাকে আর বলে রং পেন্সিল গুলো দিয়ে দেই যদি মাকে ড্রয়িং করতে হয়। তারপরেই তানিয়ার কাছে আসে বাণী। তখন তানিয়া বলে, মা এতদিন তো তুমি আমার ব্যাগ গুছিয়ে দিয়েছো, আজকে না হয় আমি তোমার ব্যাগ গুছিয়ে দিলাম। তখন অনিরুদ্ধ ভীষণ খুশি আর বলে, এই তো আমার প্রিন্সেস বড় হয়ে গেছে। তখনই তানিয়া বলে, মা তোমার তো পড়ালেখা করার অনেক ইচ্ছে ছিল বলো, তোমার তো সারা জীবন আফসোস ছিল যে তুমি পড়াশোনা করতে পারোনি। তখন অনিরুদ্ধ বলে, কেন প্রিন্সেস? তখন তানিয়া বলে, জানো বাবা, আমি যখন ছোট ছিলাম তখন আমি স্কুলে যখন পড়তাম, মা না খুব আফসোস করতো যে মা পড়াশোনা করতে পারেনি। আমাকে শুধু বলতো যে ভালো করে পড়াশোনা কর, না হলে আমার মতো সারা জীবন কষ্ট পেতে হবে। আমি যখন স্কুলে বই নিয়ে আসতাম না, নতুন বই, সেগুলো তো মাই পড়ে ফেলতো, মনে হতো যেন ওগুলো না মারই বই, বুঝতে পেরেছো? তাই আমি চাই যে মা ভালো করে পড়াশুনো করুক আর ভালো করে সবার মুখে একদম জবাব দিয়ে দিক। তখনই বাণী খুশি হয় আর তানিয়াকে জড়িয়ে ধরে তারপরে আদর করে। তারপরে অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে, হয়েছে তো। তখন তানিয়া বলে, মায়ের জন্য আমি খাতা নিয়ে আসছি। ওইদিকে বাণী নিজের বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলে, বাবা তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি তো সবসময় চেয়েছিলে আমি পড়াশোনা করি। তারপরে বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, বাবা আমাকে সবসময় বলতো যে মা তুই পড়াশোনা কর, কিন্তু আমি তো করতে পারিনি। এখন আপনি বাবার স্বপ্ন পূরণ করছেন, তাই আপনাকে আমি প্রণাম করছি। এই বলে অনিরুদ্ধকে প্রণাম করে বাণী। তখন অনিরুদ্ধ বলে, বাণী তুমি চিন্তা করো না, তুমি ঠিক পারবে। তখনই সাথী আর শ্যামলী সেখানে আসে। তারপরে শ্যামলী বলে, বাণী আগে আমি পুজো দিয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে আসবো, তারপরে তুই যাবি, ঠিক আছে? আসলে আমার জন্যই তো তোর পড়াশোনাটা বন্ধ হয়ে গেছিল। তখন বাণী সে পুরনো কথা ভাবতে থাকে। তারপরে শ্যামলী বলে, তাই আমি আজকে নিজে চাই যে তুই পড়াশোনা করে অনেক বড় হ বাণী, অনেক বড় হ। তারপরেই দেখা যাবে সাথীও ভীষণ খুশি হয়। ওইদিকে বাণী বলে, মা পুরনো কথা তুলে আর কি হবে বলুন তো মামুনি, দরকার আছে এসব তোলার? তখন শ্যামলী বলে, তাতে কি হয়েছে বাণী, সময় তো পাল্টায় বল, সব মানুষ তো আর সবসময় খারাপ থাকে না, মানুষও তো পাল্টায়। তখনই এই কথা শুনে বাণীর বিদ্যুতের কথা মনে পড়ে যায়। তখন শ্যামলী বলে, খারাপ মানুষ কি ভালো হয় না রে বাণী? তখন বাণী বলে, না মামুনি, সবাই ভালো হয় না। তারপরেই দেখা যাবে শ্যামলী বাণীর জন্য প্রসাদ আনতে চলে যায়। ওইদিকে সাথী বলে, বাণী তুমি একদম চিন্তা করবে না, তুমি ঠিক পারবে। তখন বাণী বলে, জানি না মাসিমণি, এই বয়সে গিয়ে পড়াশুনো করব, কতটুকু কি স্বপ্ন পূরণ করতে পারবো আমি জানি না। তখন অনিরুদ্ধ বলে, বাণী আমি জানি তোমার ইচ্ছে আছে, আর যা প্রশ্ন আসবে, যা প্রশ্ন করবে, ঠান্ডা মাথায় উত্তর দেবে, আমি জানি তুমি পারবে। তুমি এত মাথা ঘাবড়িও না, তোমার তো মনে ইচ্ছে আছে বলো, তোমাকে তো তোমার স্বপ্ন পূরণ করতে হবে, তুমি ঠিক তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, তোমার লক্ষ্যেও পৌঁছতে পারবে। তখনই তানিয়া সেখানে খাতা নিয়ে চলে আসে আর বলে, মা এই তো খাতা নিয়ে চলে এসেছি। তারপরে বাণী নিজের ব্যাগটা নিয়ে যেতে লাগলে সাথী বলে, বাণী এই ব্যাগটা নেওয়া দরকার আছে? তখন বাণী বলে, আসলে এটা আমার বাবা জন্মদিনে আমাকে গিফট করেছিল, এতে বাবার আশীর্বাদ আছে। ওইদিকে দেখা যাবে বিদ্যুৎ মন্দিরের সামনে থেকে প্রসাদ নিয়ে গান গাওয়ার নাটক করতে থাকে। তখন তো এই গান শুনে শ্যামলী পুরো বিদ্যুতের ভক্ত হয়ে যায়। তখন বিদ্যুৎকে আশীর্বাদ করতে থাকে শ্যামলী। ওইদিকে নয়নতারাও প্রসাদ নিতে থাকে। তখন ঈশানী আসে
আর ঈশানীর সামনেও বিদ্যুৎ নাটকটা চালিয়ে যায়। ওইদিকে পিনাক্ষীও তখন এসেই বিদ্যুতের এই অবস্থা দেখে হাবভাব দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন মৌলি সেখানে চলে আসে আর এসেই বলে, ঠাম্মি দেখেছো, ও গান গেয়ে গিয়ে এখন আবার আমার ঘুম ভাঙাচ্ছে। তখন নয়নতারা বলে, না না দিদি ভাই, ও কি আবার গান গাইতে পারে নাকি? আরে ও তো শুধু মুখ মিলাচ্ছে, ওই যে গান তো গাইছে, ওই যে রেকর্ডার দেখো। তখনই মৌলি হাসতে থাকে আর বলে, ঠাম্মি এটা নিশ্চয়ই তোমার মাথা থেকে বুদ্ধিটা বেরিয়েছে। তখন নয়নতারা বলে, হ্যাঁ, গান কি শুধু বানি একাই গেতে পারে নাকি, সেটাও তো বুঝাতে হবে তাই না? তখন নয়নতারা শ্যামলীকে বলে, বাহ, আপনার ছেলে তো ভারী মিষ্টি গান গায়। ওইদিকে পিনাকি প্রচন্ড রেগে যায় আর বলে, এখানে কি হচ্ছে, মজা হচ্ছে নাকি এখানে সাত সকালবেলা? তারপরে শ্যামলী বলে, না না, আসলে আমিও তো আজকে প্রথমই বিদ্যুৎকে গান গাইতে শুনছি। তখন এই কথা শুনে নয়নতারা অবাক হয়। তারপরে দেখা যাবে বিদ্যুৎ গান গাওয়ার নাটক করতে করতেই হঠাৎ করে ওই রেকর্ডারটা বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ নিজের হেরে গলায় গান গাইতে থাকে। তখনই বিদ্যুতের কণ্ঠ শুনে সবাই চিৎকার করে ওঠে। তারপর ঈশানী বলে, চুপ করবে, কি শুরু করেছো এখানে? তারপরেই সেখানে অনিরুদ্ধ চলে আসে সেই রেকর্ডারের তারটা ছিঁড়ে। তারপরে বলে, আসলে সবার দ্বারা না সবকিছু সম্ভব হয় না ঠাম্মি, বুঝতে হবে তো। তখন তো অনিরুদ্ধর হাতে তার দেখেই শ্যামলী সহ সবার বুঝতে আর কোনো কিছু বাকি থাকে না। ওইদিকে নয়নতারা আর মৌলি সবটা ধরা পড়ে যাওয়ায় ভয় পেয়ে যায়। তারপরে অনিরুদ্ধ বলে, বুঝতে পেরেছো বানি, সবার দ্বারা না সবকিছু হয় না, চোর তো হাতে নাতে ধরা পড়ে গেছে। তখন বিদ্যুৎ কি বলবে বুঝতে পারে না। ওইদিকে পিনাকি তাকিয়ে আছে। তারপর দেখা যাবে নয়নতারা আর মৌলি হাসতে থাকে বানির হাতে এই বাক্স দেখে। তখন নয়নতারা হাসি আর বলে, দেখো দিদি ভাই, কি মিষ্টি ব্যাপারটা তাই না, কচি খুকি যাচ্ছে স্কুলে, দেখো না বাক্স নিয়ে। তখন তো বানি তাকিয়ে থাকে। তারপরে ঈশানীও তাকিয়ে থাকে। ওইদিকে গলা ছেড়ে হাসতে থাকে নয়নতারা আর মৌলি। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠাম্মি, এসব কি হচ্ছে? তখন মৌলি বলে, না না, আমি তো বুঝতে পারছি বানি এখন স্কুলে যাওয়ার নাটক করছে। তুমি কলেজে পড়েছো বানি? তখন বানি বলে, না কলেজে পড়িনি, তবে পড়বো, আজকে যাচ্ছি আমি স্কুলে ইন্টারভিউ দিতে। তখন তো আবারও নয়নতারা হাসতে থাকে আর বলে, শোনো দিদি ভাই কি বলছে, ওনাকে আবার পড়াশুনো করবে। তখন অনিরুদ্ধ বলে, শুনুন ঠাম্মি, শুনুন, আপনারা তো এখানে বসে থাকেন, বানির মতো তো আর কিছু করার চেষ্টা করেন না। বানি তো তারপরেও এগুলো করার চেষ্টা করছে, আর আপনারা বসে বসে না অলসতা করছেন। আর অলস মস্তিষ্ক কি জানেন তো, শয়তানের কারখানা। তখন ঈশানী বলে, অনিরুদ্ধ, এ তুমি কেমন করে কথা বলছো? তখন অনিরুদ্ধ বলে, সরি মাসিমণি, তবে ঠাম্মি যেরকম ভাবে বাণীকে নিয়ে উপহাস করছে সেটা কি ঠিক করছে? একজন মানুষ এই বয়সে এসে পড়াশোনা করার চেষ্টা করছে, নিজেকে পাল্টানোর চেষ্টা করছে, নিজে কিছু করার চেষ্টা করছে, সেই জায়গায় এরকম ভাবে উপহাস করা তো ঠিক নয়। তখন ঈশানী বলে, হ্যাঁ এটা ঠিক, তবে এখানে কেন এসেছো তোমরা? তখন বাণী বলে, আসলে মা, আপনার আশীর্বাদ নিতে। ছোটবেলায় পড়ালেখাটা তো হয়নি, হয়তোবা এই বয়সে এসে মায়ের আশীর্বাদ নিয়ে আবারও পড়াশোনা শুরু করব, সেই জন্যই হয়তোবা তখন পড়াশোনাটা আমি করতে পারিনি। তাই আজকে আপনার আশীর্বাদ নিয়েই আমি আমার পড়াশোনাটা শুরু করব, তাই আমি এখানে এসেছি। তখন তো ঈশানী এই কথা শুনে বাণীর দিকে তাকিয়ে থাকে, কি বলবে কিছু বুঝতে পারে না। তখন কিচ্ছু বলে না ঈশানী। তারপরে বাণী এসে ঈশানীর পায়ে হাত দিয়ে প্রণাম করে। তখন ঈশানী বাণীকে আশীর্বাদ করতে গিয়েও কেন যেন হাতটাকে সরিয়ে ফেলে। তখন বাণী তাকিয়ে থাকে ঈশানীর দিকে। তখন ঈশানী কিচ্ছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে বাণী গিয়ে নয়নতারাকে প্রণাম করে। তখন নয়নতারা বলে, থাক থাক, তোমাকে প্রণাম করতে হবে না। শোনো, কাক যতই কোকিলের কণ্ঠ ধরুক না কেন, কাক কিন্তু কাকই থাকে। তখনই অনিরুদ্ধ বলে, একদম ঠিক বলেছেন ঠাম্মি, কোকিল না কোকিলই থাকে, সেই জন্যই তো কাক এসে কোকিলের বাসা দখল করে আর নিজে জোর জবরদস্তি করে সেখানে ছদ্মবেশ নিয়ে থেকে যায়। তখন তো মৌলি এই কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে আর প্রচন্ড রেগে যায় আর বলে, থাক না ঠাম্মি, ওরা যা ইচ্ছে তাই করুক, এসব কথা আমাদের বলার কি কোনো দরকার আছে? দরকার নেই তো। দেখছো না, বানি এই বয়সে বাক্স নিয়ে পড়াশুনো করার নাটক করছে, ও কি না করবে পড়াশুনো, সেটাও কি সম্ভব নাকি বলো? কি নাটক শুরু করে দিয়েছে। তখনই পিনাক্ষী বলে, শোনো মৌলি, তাও তো ও চেষ্টা করছে, ও যখন বলেছিল কথাটা যে ও পড়াশুনো করতে চায়, ও পড়াশুনো করবে, তাও তো ও করছে, আর তুমি কি করছো? তোমাকে যে তোমার দাদু একটা সুযোগ দিয়েছে, সেটা কি তুমি ভুলে গেছো? সেটা কি তুমি কাজে লাগিয়েছো? তখন মৌলি বলে, হ্যাঁ, দাদু তো বলেছে আমাকে একটা সুযোগ দিয়েছে, তার মানে তাহলে আবার কি, আমি তো সুযোগটা নিয়েছি তাই না? ঠিক তখনই মৌলি
নিজের ফোনের দিকে তাকিয়ে দেখে ওর সম্পূর্ণ অ্যাকাউন্ট সবকিছু ফ্রিজ করে দেওয়া হয়েছে। তখন মৌলি চিৎকার করে ওঠে আর বলে, এ কি, আমার তো সব অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। তাহলে আমি এবার কি করবো? এটা কে করলো? কার এত বড় সাহস যে আমার অ্যাকাউন্ট এইভাবে নষ্ট করে দেয়, আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়? কে করেছে এসব? কে করেছে বলো, কে করলো? তখনই পিনাক্ষী বলে, তোমার দাদু করেছে। বুঝতে পারছো না? এগুলো তোমার দাদু করেছে, তোমার দাদুর হয়েছে সাহস। তখনই মৌলি বলে, দাদু আমার অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করে দিল কেন? তখন পিনাক্ষী বলে, কেন করবে না বলো, নিজেকে প্রমাণ করো। তোমাকে আমরা চাইনি আমাদের ব্যবসায়িক কোনো অ্যাকাউন্টের লেনদেনের সঙ্গে তোমাকে জড়িত রাখতে। তুমি যত টাকা পেয়েছো নিজের হাতে সব উড়িয়েছো। তোমাকে তো সুযোগ দিয়ে আমরা দেখেছি, তাই আমরা চাই না। তাই তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হলো। আর এতে আমারও না মতামত আছে, সেই জন্য সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তখনই বিদ্যুৎ মনে মনে বলে, এই রে, অভাগা যেখানে যায় সেখানেই সবকিছু একদম উলটপালট হয়ে যায়। এবার কি করব আমি? এই লটারিটাও গেল নাকি? তারপরে দেখা যাবে। মৌলি বলে, মম তাহলে আমি চলবো কি করে? তখন ঈশানী বলে, শোনো, তোমাকে না হাত খরচ দেওয়া হবে। তখন মৌলি বলে, অসম্ভব, আমি হাত খরচ নিয়ে চলবো না। তখনই নয়নতারা মৌলির চোখে মুখে জল ছুঁড়ে মারে। তখন মৌলি বলে, ঠাম্মি এটা কি করছো তুমি? তখন নয়নতারা বলে, চুপ করে যাও দিদি ভাই, কি করছো তুমি? শোনো, তুমি দেবনাথ রয়ের ক্ষমতা সম্পর্কে জানো না। সে যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। উনি কিন্তু আমার ছেলে নকুলকেও ছাড়েনি, এই বাড়ি থেকে বের করে দিয়েছিল। তোমাকে বের করেনি, এটা তোমার কপাল। বুঝতে পেরেছো? তাই যা করেছে সেটা মেনে নাও। চুপ করে থাকো, একদম কথা বলবে না। কথা বলে নিজের পায়ে নিজে কুড়ুল মেরো না, তাহলে কিন্তু তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। এই বলে চোখ চাপ দিলেই তখন মৌলি বুঝতে পেরে যায়। তখন নয়নতারা মনে মনে ভাবে, বোকামি করো না দিদি ভাই। তারপরে দেখা যাবে বাণী শ্যামলীকে গিয়ে প্রণাম করে। তারপরে শ্যামলী বাণীকে প্রসাদ সাধলেই বাণী তাকিয়ে থাকে অনিরুদ্ধ দিকে। তখন অনিরুদ্ধ নিতে বললেই সেই বিদ্যুতের দেওয়া প্রসাদ হাতে নিয়ে নেয় বাণী। তারপরে শ্যামলী বিদ্যুৎকে বলে, বিদ্যুৎ তুই একটু বাণীর জন্য প্রার্থনা করিস তো। তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ সে আবার বলতে হবে? তারপরে বাণী শ্যামলীর উপর রেগে যায় আর বলে, মামুনি তোমাকে আমি আবারও বলছি, তুমি বিদ্যুৎকে বিশ্বাস করো না, আবারও ঠকবে। এই বলে ওরা চলে যেতে লাগলেই বাণী পড়ে যেতে থাকে। তখনই অনিরুদ্ধ ধরে ফেলে। ওইদিকে ঈশানী তাকিয়ে থাকে। আর তখন মৌলি অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখে কষ্ট পায়। তারপরে ওরা যেতে লাগলে ঈশানী বলে, দাঁড়াও, বাধা যখন পড়েছে একটু দাঁড়িয়ে যাও না। তখন তো বাণী দাঁড়িয়ে পড়ে। ওইদিকে ঈশানী এগিয়ে যায় বাণীর কাছে আর বলে, না পড়ে যাচ্ছিলে তো সেজন্য বললাম একটু দাঁড়িয়ে যাও, ভালো হবে। তখনই বাণী মনে মনে ভাবে, আমি জানি মা, তুমি আমাকে সব সময় আশীর্বাদ করো, তারপরেও কেন মুখ ফুটে কিছু বলো না, সেটাই বুঝতে পারি না। তারপরে ঈশানী তাকিয়ে থাকে। ওইদিকে বাণী আর অনিরুদ্ধ বেরিয়ে পড়ে। তারপরে সবাই চলে গেলেই ওইদিকে বিদ্যুৎ গিয়ে বলে, আচ্ছা মৌলি, তুমি কত টাকা পকেট মানি পাবে বলো তো? নাকি আমারও এবার কপালটাও শুকলো, আমি তো বুঝতে পারছি না। তখন নয়নতারা বলে, না বাবা, তোমার কিছু হয়নি। তারপরে বান্টিকে ডাকে। তখন বান্টি আসলে নয়নতারা বলে, শোন বান্টি, তোকে আমি কি বলছি, ওই বাণী ডাকাত রানী সে স্কুলে পরীক্ষা দিতে গেছে, তোকে না ওই পরীক্ষা আটকাতে হবে, বুঝতে পেরেছিস? ওইদিকে বিদ্যুৎকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে বান্টি বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওইদিকে দেখা যাবে মৌলি বলে, আচ্ছা গ্র্যান্ড মামি, তুমি আমাকে তখন মুখে জল ছুঁড়ে মারলে কেন বলো তো? তখন নয়নতারা বলে, কেন মারবো না সেটা বলো তুমি। তুমি তো নিজের পায়ে নিজে কুড়ুল মারছো। এইভাবে নিজের বুদ্ধি খাটিয়ে যা যা করছো তাতে কি হচ্ছে দেখছো তো তুমি। তাহলে কেন এসব কাজগুলো করছো বলো তো? শোনো, বুদ্ধি খাটাও, এসব করো না। ওই বিদ্যুৎকে আনাতেই না তোমার এই অবস্থা হয়েছে। না হলে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে, তারপর বানিয়ে সব সম্পত্তি পাবে। তারপরে বান্টিকে পাঠিয়ে দিলে ওইদিকে বানি স্কুলের সামনে গিয়ে অটো থেকে নামে। তখন বানির ফোনে ফোন আসলেই বানি ফোনটা রিসিভ করে আর ওইদিকে বান্টি এসে বানিকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর বানি পড়ে যায় আর বান্টিও পড়ে যায়। তখনই অনিরুদ্ধ চিৎকার করে ওঠে বানি বলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।